টাইমস টুডেজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। পুলিশের পোশাক পরিবর্তন বেশ জমে উঠেছে এই বিতর্ক, বিশেষ করে অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর এখন দেশের পুলিশ বাহিনীর সদস্যরা বলছেন তাদের এই পোশাকটি ভালো নয়, এই পোশাক তারা আগের পোশাকে ফিরে যেতে চান। এখানে আজকে একটি রিপোর্ট করেছেন আমার সহকর্মী জনাব কামরুজ্জামান খান, তার কাছ থেকে শুনি এখানে অন্যান্য কি বিষয় জড়িত ছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের অনেক সদস্য এবং কর্মকর্তাদের আচরণ নিয়ে নানাভাবে দেশে বিদেশে প্রশ্ন ওঠে। এরপরই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশেরকে আচরণ পরিবর্তন এবং পুলিশের জনগণের আস্থা তৈরির জন্য নানা রকম উদ্যোগ নেয়। সেই উদ্যোগেরই অংশ হিসেবে পুলিশের পোশাকের যে রং সেটা চেঞ্জ করার জন্য, আগে যে ছিল নীল সবুজের রং সেটা চেঞ্জ করে আয়রন রঙের করার জন্য একটা প্রস্তাব নেয় এবং এটা তারপরে কার্যক্রম শুরু হলে পরে সর্বশেষ গত বছরের 15 নভেম্বর থেকে পুলিশকে নতুন পোশাক পরতে হচ্ছে। এই পোশাকটা নিয়ে পুলিশের মাঠ পুলিশ এবং পুলিশ কর্মকর্তাদের ব্যাপক অনীহা রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের যে রংটা নতুন করে চয়েস করা যায় সেটা অনেকটা পাড়া মহল্লার সিকিউরিটি গার্ড, নাইট গার্ড যেটা বলি যে তাদের মতো হয়েছে এবং এই কালারটার সাথে পুলিশের ইমেজ এবং মেজাজের সাথে যায় না। এবং যে পোশাকটা সরবরাহ করা হয়েছে সেটার কাপড়ের গুণগত মান এবং রং নিয়েও তারা প্রশ্ন করেছে। আপনি জানেন যে পুলিশকে অনেক ধরনের কাজ করতে হয়। মাঠ পুলিশের একটা অংশ ট্রাফিকে আছে, তারা রোদে কাজ করে, বৃষ্টিতে কাজ করে। কনস্টেবল পর্যায়ে যারা আছে তাদেরকে লং টাইম ডিউটি করতে হয়। অফিসারদের আবার একটা অফিসারদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আইজিপি থেকে শুরু করে এডিশনাল এসপি পর্যন্ত যে অফিসাররা আছে তাদেরকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে চলতে হয়। নারী পুলিশরা আছে, সব মিলেই গোটা প্রক্রিয়াটাকেই আসলে নানা রকম প্রশ্ন আছে। এর মধ্যে প্রশ্ন উঠেছে যে পুলিশের রং পাল্টালে, পোশাকের রং পাল্টালে কি আসলে পুলিশের বিহেভিয়ার চেঞ্জ এবং জনবান্ধব করার সম্ভব কিনা, এটা নিয়েও সাবেক পুলিশ কর্মকর্তারা কথা বলেছেন আমাদের সাথে। তারা বলেছেন এটা কেন করেছে, কী কারণে করেছে সেটা বোধগম্য নয়। এর মধ্যে যে এই পোশাকের নিয়ে তখন থেকে বিভিন্ন রকম অনীহা ছিল পুলিশ সদস্যদের মধ্যে। অনেকেই আগের পোশাকে পরেছে, নতুন পোশাক পরতে অপারগতা জানায়। এই অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খুব কড়া বার্তা দেওয়া হয়, যারা নতুন পোশাক না পরবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সে অবস্থায় অনেকটা বাধ্য হয়েই মাঠ পুলিশ এবং পুলিশের কর্মকর্তা অনিচ্ছা সত্ত্বেও এই পোশাকটি অনেকে গায়ে চড়িয়েছে। এমতো অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মকর্তাদের যে সংগঠন রয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, সেটা থেকে এবং পুলিশের যে মাঠ পুলিশের কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পর্যন্ত যে কর্মকর্তাদের যে সংগঠন রয়েছে সে পুলিশ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, দুটি সংগঠনই গত 2 দিনে অভিন্ন এবং পৃথকভাবে হলেও অভিন্ন দুটা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে তারা এই পোশাক চান না, আগের পোশাকই তারা চান। কেনাকাটার বিষয়ে কোনো করাপশনের অভিযোগ উঠছে কিনা? হ্যাঁ, এই অভিযোগটা রয়েছে। যেমন পুলিশের 141 কোটি টাকা দিয়ে যে কাপড় কেনার, যে পোশাক পুলিশের ড্রেস কাপড় কেনার কাজটা পেয়েছে নোমান গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটা মামলা করেছে দুদক। 19 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রতিষ্ঠানের কর্ণধার নুর ইসলাম সাহেবের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি দুদকের আবেদনের প্রেক্ষিতে এই নোমান গ্রুপের যে কর্ণধার তার দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। প্রশ্ন আছে যে বিতর্ক আছে যে এমন একটি বিতর্কিত প্রতিষ্ঠানকে কেন এই কাজটি দেওয়া হলো। আগেই বিতর্কিত ছিল, আগেই বিতর্কিত ছিল। আর পাশাপাশি পুলিশের বুট জুতা তোয়ালে থেকে বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য যে ফ্রেন্ডস ট্রেডিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে কাজ পেয়েছে কিংবা দেওয়া হয়েছে, তৌকিরুর রহমান শুভ এর প্রতিষ্ঠানের কর্ণধার, তার বিরুদ্ধেও এটা 105,26,79,620 টাকার এটা কাজ প্রকল্প। তার বিরুদ্ধেও আবার বরিশালে প্রতারণার একটি মামলা রয়েছে। এই মামলা তার বিরুদ্ধে প্রতারণা রয়েছে, 55 লাখ টাকা প্রতারণার মামলা রয়েছে। এছাড়াও অভিযোগ আছে যে এইসব পুলিশ একটা বাংলাদেশের অনেক বড় বাহিনী, আইনশৃঙ্খলা সারা দেশে তাদের কাজ নেটওয়ার্ক রয়েছে, জাতিসংঘের শান্তি মিশনে রয়েছে। এই যে বুট জুতা এবং তোয়ালে কেনার কাজ যাদেরকে দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানটার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন আছে, তাদের কোনো অভিজ্ঞতা ঘাটতি রয়েছে এবং এই প্রতিষ্ঠানের নিজস্ব কোনো ট্যানারি নেই। অথচ জুতা তৈরি করতে গেলে তো ট্যানারির সাথে একটা সম্পৃক্ত আছে। সব মিলেই দুটি কোম্পানি যে ঠিকাদারি কাজ তাদেরকে নিয়ে বিতর্ক আছে। যদিও পুলিশ হেডকোয়ার্টারের লজিস্টিক ডিপার্টমেন্ট বলছে যে না, আমরা স্বচ্ছতার ভিত্তিতে কাজটি করেছি, এখানে কোনো অনিয়ম টেন্ডার প্রসেসে হয়েছে এটা বলেছেন, তারা দাবি করেছেন। ওকে, চিকিৎসা সেবায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার্স, জনগণের পকেট থেকে যে খরচটা যায়, অ্যালার্মিং লেভেলটা নিয়ে কথা বলবেন আমার সহকর্মী আলামিন সাদমান। জিডিপির 1%-এরও নিচে আসলে হেলথ কেয়ারে বরাদ্দ দেওয়া হয়, যেটা খুবই কম। এবার দেখা গেছে যে ইলেকশনের আগে সব দলই ম্যানিফেস্টোতে বলেছে তারা 5% অ্যারাউন্ড করবে, কেউ বলেছে সাথে সাথে ট্রিপল করবে। তো বিএনপির ইস্তাহারেও ছিল যে 5% করবে। কতটুকু করে সেটা আসলে দেখার ব্যাপার। কিন্তু আসলে সাধারণ মানুষ যেখানটায় আটকে যাচ্ছে, যদি আমরা হেলথ সেক্টরে 100 টাকা খরচ দেখি তাহলে আমরা দেখতে পারি যে এর
টাকাই আসলে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার। WHO 2023 যে ডাটা, ওই ডাটা অনুযায়ী বলছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যেখানে প্রত্যেকটা মানুষ তাদের ফাইন্যান্সিয়াল হার্ডশিপ না ভয়ে তারা স্বাস্থ্যসেবাটা পাবে, ওই গোল যে 2030-এর মাঝখানে যে সবার প্রতি অ্যাক্সেসিবল হবে, ওই গোলের ক্ষেত্রে এটা খুব বড় একটা বাধা। কারণ হচ্ছে দেখেন, যদি আমাদের মতো একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অথবা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যদি দেখি যে 100 টাকার মাঝখানে 80 টাকা আসলে সাধারণত পেশেন্টদের পকেট থেকে যায়, তাহলে এটা ন্যাশনাল লেভেলে খুব অ্যালার্মিং একটা জিনিস। এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ যেটা সবাই পাওয়ার কথা 2030-এর যে টার্গেট, ওইটার ক্ষেত্রে খুব বড় একটা বাধা। এটার কিছু কারণ আছে। কারণ অন্যতম একটি কারণ হচ্ছে আমরা আসলে সাধারণত দেখেছি আমাদের প্রাইমারি যে হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার খুব একটা স্ট্রং না। এক্সপার্টরাও সেটাই বলছে যে প্রাইমারি হেলথ কেয়ার যদি স্ট্রং হতো তাহলে এই জিনিসটা আসলে আমাদের কমে আসতো। আমরা যখন টার্সিয়ারি লেভেলে যাই, আমরা যখন বড় বড় হাসপাতালগুলোতে যাই, তখন আমরা দেখি যে বড় বড় হাসপাতালগুলোতে যদি সরকারি হয় তাহলে অনেক মানুষের গাদাগাদি অবস্থা। তো সবাই সাধারণত একদম বাধ্য না হলে সবাই প্রাইভেট হাসপাতালগুলোর দিকে যায়, যেখানে ডায়াগনোসিসে মোটামুটি অনেক বেশি খরচ হয়। এখানে মেডিসিন প্রায় 56% হচ্ছে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারের মাঝখানে 56% মেডিসিনের পিছনেই যায়, ট্রান্সপোর্টেশনের পিছনে যায়, অন্যান্য অনেক জিনিসের পিছনেই যায়। তো চিকিৎসা সেবাটা দিন দিন আসলে আমাদের মানুষের হাতের নাগালের বাইরে চলে প্রতি যাচ্ছে। বছর অনেক ফ্যামিলি তাদের মানে রোগ পীড়ার কারণে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তো এখন নির্বাচিত গণতান্ত্রিক সরকার তাদের ইশতেহারের পথে, টু আর্লি টু সে, বাট মানে আপনারা কি ফোর্সি করছেন? এই নির্বাচিত সরকার ইশতেহার অনুযায়ী আর কি হেলদি বাংলাদেশ করার জন্য যে একটা কিছুদিন আগে পিএমের একটি ক্যাবিনেট মিটিংয়ে তারা এই প্রস্তাব দিয়েছে যে আসলে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের দিকে তারা আরও ফোকাস দিবে। তা ওই ক্যাবিনেট মিটিংয়ে আসলে অনেক কিছুই উঠে এসেছে। তারা বলছে যে মানুষের কাছে যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা যেন সহজলভ্য করা যায়, সেই জন্য তারা হেলথ সেক্টরে ইনভেস্ট করবে। এবং তাদের ইশতেহারে কিন্তু এটাও আছে যে তারা প্রাইভেট হসপিটালগুলোকে আসলে যাদের কাছে যাদের যেই সব টেস্টগুলো আসলে মানুষের হাতের নাগালের বাইরে, সেই সব টেস্টগুলোতে সাবসিডাইজ করা অথবা গভর্নমেন্ট ইনসেন্টিভ দিয়ে আসলে ওগুলা মানুষের হাতের নাগালে আনার চেষ্টা করবে। এই স্পিচটা আমিও শুনেছিলাম ইলেকশনের আগে। প্রাইম মিনিস্টার তারেক রহমান বলছিলেন যে ফ্রি ট্রিটমেন্টের কারণে সরকারি যে ফ্যাসিলিটিসগুলোতে ওভারক্রাউডেড হয়, রাদার যদি প্রাইভেট সেক্টরে দেখা যাচ্ছে যে তাদের ফ্যাসিলিটিস আনইউটিলাইজড থাকছে, তো এটির মধ্যে ব্যালেন্স করার জন্য প্রাইভেট সেক্টরকে সাবসিডি দেওয়ার কথা বলছিলেন। এক্ষেত্রে দেখানো হচ্ছে এই আগেও আমরা অনেকবারই শুনেছি যে আসলে প্রাইভেট সেক্টরকে বিভিন্নভাবে সাবসিডাইজ করা হবে, পিপিপির মাধ্যমে হেলথ কেয়ারে আসবে। আসলে এই গভর্নমেন্টও তো ওই রকমই কথা বলছে। আসলে এখন ক্যাবিনেট মিটিংয়ে তারা বলেছে, কিন্তু আসলে সামনে দিনগুলো ডিসাইড করবে যে চিকিৎসা সেবা আসলে মানুষের হাতের নাগালেই থাকবে না, হাতের নাগালের বাইরে থেকে যাবে না, হাতের নাগালেও আসবে। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিপ্লেসড হয়েছেন। এটি নিয়ে আলোচনা সমালোচনা পুরো দিন চলছিল। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী তাকি মোহাম্মদ জোবায়ের। এটা একটা খুব কঠিন প্রশ্ন, গভর্নর রিপ্লেস করা লাগলো কেন? কারণ যিনি গভর্নর ছিলেন তিনি একজন সাউন্ড ইকোনমিস্ট, এটা নিয়ে কারো প্রশ্ন নাই। এবং তিনি একজন ভালো মানের ম্যাক্রো ইকোনমিস্ট। গভর্নর হওয়ার জন্য যেটা একটা বেসিক যে জায়গা, যে তার ম্যাক্রো ইকোনমি সম্পর্কে তার গভীর নলেজ থাকা দরকার, সেই নলেজ আছে। ওনার গ্লোবাল এক্সপিরিয়েন্স আছে, উনি জানেন আইএমএফে কাজ করেছেন দীর্ঘদিন, উনি একটা বড় পদে ছিলেন আইএমএফের। এবং ইকোনমিস্ট হিসেবে উনি দীর্ঘদিন রিটায়ারমেন্টের পরে বিভিন্ন গবেষণা সংস্থার সাথে কাজ করেছেন। অর্থাৎ অ্যাজ এ এক্সপিরিয়েন্সড ইকোনমিস্ট উনি বাংলাদেশের যে কজন গভর্নর আসছেন এ পর্যন্ত উনি আনডিফেন্ডেবল। ডেফিনেটলি এটা ওনার যারা পছন্দ করেন না তারাও বলবেন। ওনার যদি বলি ওনার ইকোনমিতে ওনার অবদান কি, ওনার বেশ কিছু অবদান আছে। বাংলাদেশের বলি ফরেক্স মার্কেট উনি স্টেবল করে দিয়েছেন ওনার সময়। আমাদের রিজার্ভ ছিল একদম তলানিতে, সেটাকে একটা ভালো জায়গায় এনে দিয়েছেন। ব্যাংকগুলোতে সুপারভিশনের বিষয়ে উনি কিছু ভালো উদ্যোগ নিয়েছেন। এবং গভর্নমেন্টের সাথে, বিগত গভর্নমেন্টের সাথে ওনার একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, আপনি যদি দেখেন ইন্টারিম গভর্নমেন্টের সাথে, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে।
উনি বাংলাদেশ ব্যাংকের অর্ডারটা নতুন করে অ্যামেন্ডমেন্ট করতে চেয়েছিলেন, নতুন করে সংশোধন করতে চেয়েছিলেন, এবং এটা উনি অনেক প্রতিকূলতার মধ্যে, জানেন বাংলাদেশ ব্যাংকের বোর্ডে একাধিক আমলা থাকেন, তাদের সাথে ফাইট করে উনি এটা পাশ করে উনি মন্ত্রণালয় পর্যন্ত পাঠিয়েছিলেন, কিন্তু মন্ত্রণালয়টা পাশ করে আটকে গিয়েছিল আমলাতন্ত্রের বেড়া। খুব ইন্টারেস্টিং যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট যেগুলো তাদের সংস্কারের যে প্রতিশ্রুতি ছিল, অনেক কিছু হয়তো তারা না করলেও পারতেন, এগুলো তো তাদের দেখা গেছে খুবই আগ্রহ। ফর এক্সাম্পল এই চুক্তি সাইনিং বলি বা যেটা প্রয়োজন ছিল দেওয়া, আর্থিক খাতের জন্য যেটা প্রয়োজন ছিল সেটা করে তারা মনোযোগ দেয়নি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কোম্পানি অ্যাক্ট একটা যুগোপযোগী করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, এবং অনেকগুলো এখানে ভালো কিছু উদ্যোগ ছিল, যে উদ্যোগগুলো বাস্তবায়িত হলে যে ব্যাংক লুটেরারা যে সুযোগগুলো কাজে লাগিয়ে ব্যাংকগুলো লুট করছে, ওই অপশনগুলো একদম টোটালি বন্ধ হয়ে যেত। টোটালি বন্ধ না হলেও যে ছিদ্রগুলো অনেকগুলো বন্ধ হয়ে যেত, এটাও কিন্তু মন্ত্রণালয় শেষ পর্যন্ত আটকে গেছে। এইখান থেকে কিন্তু একটা গত সরকারের সাথে ওনার দূরত্ব হয়েছিল। আবার ওনার যদি বলি ওনার বিতর্ক কী ছিল, ওনার বিতর্ক ছিল ওনার কিছু বোর্ড ভাঙা নিয়ে কিছু বিতর্ক ছিল। শোনা যায় কিছু বোর্ড ভাঙার ক্ষেত্রে উনি হয়তো সঠিকভাবে কাজ করেননি, অথবা কোনো আন্ডার টেবিল কোনো উনি যদি ডিলিং না করেন থাকেন, ওনার পক্ষ হয়ে হয়তো ডিলিং করেছেন, এ ধরনের কিছু তথ্য প্রমাণও যদি বলি সেটা আমাদের কাছে কিছু কিছু আছে, একদম মেসিভ আকারে না থাকলেও কিছু প্রমাণ আছে যেটা প্রমাণ করে যে কিছু অনিয়ম এখানে হয়েছে ব্যাংকের বোর্ড ভাঙার ক্ষেত্রে। আর একটা বিতর্ক হলো উনি 5টা ব্যাংকে একীভূত করতে চেয়েছেন, ওই একীভূত করা নিয়েই মূলত হলো মূল দ্বন্দ্বটা সবচেয়ে বেশি প্রকাশ্যে আসছে। উনি চেয়েছিলেন যে 5টা ব্যাংক একীভূত করতে, এর মধ্যে 2টা ব্যাংক নিয়ে প্রশ্ন ছিল, এক্সিম ব্যাংক এবং SIBL ব্যাংক, বাকি 3টা ব্যাংক নিয়ে প্রশ্ন ছিল না। এই 5টা ব্যাংকের মধ্যে 4টা ব্যাংকের মালিকানা ছিল বিতর্কিত ব্যবসায়ী এসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, এবং আরেকটা ছিল হলো নাসা গ্রুপের মজুমদার সাহেবের, নজরুল ইসলাম মজুমদার। এই যে ব্যাংক একীভূত করতে গিয়ে মূলত একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল। ব্যাংকের যারা সুবিধাভোগী ছিল বা ব্যাংকের যারা ওনার ছিল তারা নানাভাবে চাপ প্রয়োগ করতে চেষ্টা করেছিল, অনেক মবও হয়েছে আপনারা দেখছেন। আবার এখানে যুক্তিও ছিল যে এক্সিম ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর চেয়ে এদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো ছিল, SIBLও তুলনামূলক ভালো ছিল, এই দুইটা হয়তো মার্জ না করেও বাকি 3টাকে পাইলট হিসেবে মার্জ করে সেকেন্ড ফেজ আসা যেত, শেয়ারহোল্ডারদেরকে জিরো করে দেওয়া, তারা বঞ্চিত হয়েছে। আমানতকারীরা শেষ পর্যন্ত একটা টাকা পেয়েছে, তারপর কাট অফ নিয়ে এখানে ইন্টারেস্ট রেট কাট অফ নিয়ে একটা এখানে বিতর্ক হয়েছে। অর্থাৎ এখানে গভর্নর হাসান মনসুরের সাথে সবচেয়ে বেশি কনফ্লিক্ট হয়েছে মূলত ব্যাংকগুলো মার্জার নিয়ে। এবং আমাদের কাছে যতটুকু ইঙ্গিত আমরা পাই বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে, এই যে গভর্নর হাসান মনসুরের এত দ্রুত বিদায় এবং কোনো তাকে ফেয়ারওয়েল পাননি উনি কিন্তু বাংলাদেশের ইকোনমিতে ওনাকে স্মরণ রাখতেই হবে, আপনি তাকে যতই অপছন্দ করেন, কিন্তু উনি একটা ফেয়ারওয়েল পাননি। একটা আপনি জানেন গতকাল থেকে বাংলাদেশ ব্যাংকে একটা অস্থিরতা, মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকে একটা অস্থিরতা চলছে। 3জন নেতৃত্ব পর্যায়ে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কাউন্সিল, ওয়েলফেয়ার কাউন্সিলের 3জন নেতাকে ঢাকার বাইরে শাস্তিমূলক বদলি করে দেওয়া হয়েছিল। আমার কাছে যেটা মনে হয় এটা গভর্নরের একটা ওয়াইজ ডিসিশন ছিল না, কারণ নর্মালি কোনো নেতাকে বা যারা নেতৃত্ব দেন তাদেরকে তার দায়িত্বকালীন সময়ে ট্রান্সফার করা হয় না এইটা, এবং তাদেরকে 10 দিনের কিন্তু শোকজ টাইম দেওয়া হয়েছিল কোনো একটা ইস্যুতে। তারা গভর্নরকে স্বৈরাচার বলেছিলেন এই ইস্যু ধরে, বা গভর্নরের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন, সংবাদ করেছিলেন, ওটা নিয়ে তাদেরকে শোকজ করে আবার 10 দিন টাইম দেওয়া হলো, একদিনের মাত্রাতে তাদেরকে ঢাকার বাইরে বদলি করে দেওয়া হয়। এটা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে স্পার্ক হয়, একটা বিদ্রোহ জাগে। এবং আজকে বুধবার সকালে 11টায় যে প্রতিবাদ সভা হয়, এটা আমি 17 বছর ধরে সেন্ট্রাল ব্যাংক কাভার করি, আমার দেখা সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট হয়েছে আজকের প্রতিবাদ সভায়। বাংলাদেশ ব্যাংকের প্রায় আমি যদি বলি 500+ সেন্ট্রাল ব্যাংকের 30 তলা যে ভবনের নিচে তারা জড়ো হয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। এবং আমার কাছে মনে হয় গভর্নর যে ভুল সিদ্ধান্তটা নিয়েছিলেন বা যে ফাঁদে পা দিয়েছিলেন এই কর্মকর্তাদেরকে ঢাকার বাইরে বদলি করে, এটাকেই কেউ ক্যাশ করেছে। যদিও যিনি আছে গভর্নর হয়েছেন ওনার বায়োডাটা আমাদের অন্তর্জাল অর্থাৎ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ইনবক্সে আগে থেকেই চালাচালি হচ্ছিল, আমার কাছে 2 দিন আগে এসেছিল। তখন আমরা পাত্তা দিইনি, ভেবেছিলাম একজন ব্যবসায়ী কি গভর্নর হবেন, এবং তার সম্পর্কে আমরা জানি তিনি ঋণ খেলাপি ছিলেন, একটা ব্যাংকের বড় অঙ্কের ঋণ ছিল, ওটা তিনি নীতি সহায়তার আন্ডারে সুবিধা নিয়েছেন। আবার ওনার নাম দেখে আমরা বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি ওখানে 23 নম্বর মেম্বার। তাহলে এই গভর্নমেন্ট একটা প্রতিশ্রুতি দিয়ে
দায়িত্বে আসছে, তারা একটা নির্বাচনে কিন্তু প্রতিশ্রুতি আছে এবং তারা একটা, আমি যদি বলি বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি একটা ব্যক্তিগত জায়গা থেকে একটা ভালো মেসেজ দেওয়ার ট্রাই করতেছেন। উনি অনেক কিছু ফেসিলিটি নিচ্ছেন না, এমপিদের ফেসিলিটি দিচ্ছেন না। সেই ক্ষেত্রে আমাদের বিশ্বাস হয়নি একজন ঋণ খেলাপি, একজন বিএনপির একজন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তি, এবং ওনার ভাইও বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন, আমি ভাইয়ের প্রসঙ্গে নাই আসি, তাকে গভর্নর করবে এটা নিয়ে আমাদের ডাউট ছিল আসলে। কিন্তু যখন আমার কাছে মনে হলো গভর্নর, সদ্যবিদায়ী গভর্নর যখন এই ফাঁদে পা দিলেন এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে জিনিসটা স্পার্ক হলো, আমার কাছে মনে হয় পেছনের কোনো শক্তি এটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। এটা এই জন্য বলছি, আমাদের কাছে যে জানেন সাংবাদিকতা করতে গিয়ে আমাদের অনেক সোর্স মেনটেন করতে হয়, আমাদের সোর্সগুলো একাধিক সোর্স বিষয়টা তাদের দায়িত্ব নিয়ে কনফার্ম করছে যে এই সুযোগটা কাজে লাগিয়ে বর্তমান যে একজন সফল গভর্নর, আমি বলবো অবশ্যই সফল গভর্নর আহসান মনসুরকে, তাকে একটা দুঃখজনক তাকে বিদায় নিতে হয়েছে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য থেকে, এবং একজন অপ্রত্যাশিতভাবে একজন গভর্নর এসেছেন। আমরা ইকোনমিস্টদের সাথেও কথা বলেছি, আমাদের যেটা নিউজে আছে, নিউজে দেখবেন যে ইকোনমিস্টরা বলেছেন তারাও এখনই জাজ করতে চান না কি করবেন, কিন্তু তাদের বক্তব্য হলো নর্মালি গ্লোবালি প্র্যাকটিস হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হন একজন ইকোনমিস্ট, এবং তিনি বিশেষ করে ম্যাক্রো ইকোনমিস্টরাই গভর্নর হন। সেক্ষেত্রে একজন ব্যবসায়ী ওনার ম্যাক্রো ইকোনমি সম্পর্কে, উনি অ্যাকাউন্টেন্ট, এখন অ্যাকাউন্টিংয়ের সঙ্গে আছে ইকোনমির আসলে তাত্ত্বিকভাবে অনেক দূরত্ব আছে, আপনি জানেন ভালো করে। সেক্ষেত্রে ইকোনমিস্টরাও একটু তারা আশ্চর্য হয়েছেন, এবং আপনি যদি আজকে সোশ্যাল মিডিয়া যদি দেখেন, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে মানুষ ব্যাপক আলোচনা করতেছে যে আসলে তারাও খুব পাজলড হয়ে গেছে, মানে তাহলে দেশের ইকোনমির ভবিষ্যৎ আসলে কাদের দিকে যাচ্ছে। আমি যদি এটা এজন্য পাজলড হওয়ার অবশ্যই কারণ আছে। আপনি যদি দেখেন সংসদে 11 জন ঋণখেলাপি ব্যক্তি আছেন, বর্তমান তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা, সেখানে একজন ঋণখেলাপি ব্যক্তি আছেন। ঋণখেলাপি বললেও আবার ঋণখেলাপি সরাসরি বলা যাচ্ছে না, তারা উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে তারা এসেছেন, কিন্তু এবং এই জন্য মানুষ বেশি আতঙ্কিত হচ্ছেন। এবং আমি আরেকটু যদি বলি, আমাদের নিউজের বিষয়টা আমরা এনেছি, এই সরকার আসার পরে 1% ডাউন পেমেন্টে ঋণ খেলাপিদের ঋণ রিশিডিউল করার একটা সুযোগ দেওয়া হয়েছে, 22 তারিখে একটা সার্কুলার হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলেছি, এই সিদ্ধান্তটাকে রাজনৈতিক নাকি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত, তারা যদিও প্রকাশ্যে বিষয়টা স্বীকার করেননি যে রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু আমাকে একাধিক কর্মকর্তা বলেছেন যে রাজনৈতিক অর্থাৎ ব্যবসায়ী মহল থেকে বা রাজনৈতিক মহল থেকে একটা পরামর্শ, তারা একটা সফট টোনেই বলেছেন পরামর্শ ছিল তাদেরকে সুবিধা আর একটু দেওয়ার জন্য। কিন্তু আপনি জানেন যে আগে 2% সুবিধা ছিল, এটা নিয়েও কিন্তু ব্যাপক বিতর্ক ছিল। একাধিক ব্যাংকের এমডিরা আমাদেরকে বলেছেন, টাইমস একাধিক নিউজও গেছে এই বিষয়ে, যে এই যে দীর্ঘমেয়াদের ঋণ রিশিডিউল করে দেওয়া হচ্ছে 2% মাত্র ডাউন পেমেন্ট নিয়ে, এক্ষেত্রে তাদের যে ক্যাপিটাল, তাদের যে লিকুইডিটি, এটা তারা প্রেশারে পড়তেছে, কারণ এই টাকাটা দীর্ঘমেয়াদে তাদের জন্য আটকে যাচ্ছে। তাহলে কেন মানুষ পাজলড হচ্ছে? এক হলো সংসদের ঋণখেলাপি আছেন, মন্ত্রিসভায় আছেন, আবার হলো না সুবিধা একটা অলরেডি গভর্নমেন্ট আসার পরে ঋণখেলাপিদের আরও সুবিধা বাড়িয়ে দেওয়া হলো, আবার গভর্নর উনি একজন সাবেক ঋণখেলাপি। তাহলে কি ঋণখেলাপিদের সুবিধা বা ব্যবসায়ীদের বাড়তি কোনো সুবিধা দেওয়ার মতো পরিবেশ সামনে তৈরি হবে কিনা? শেখ হাসিনার আমলে আমরা যেভাবে দেখেছি সেই ধরনের কোনো, কারণ মানুষ ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ওই ভয়ে আসলে আমরা আতঙ্কিত। আমাদের আশা করতে হবে যে শেষ ভালো, যার সব ভালো তার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।